আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি গাইস আপনারা ভালো আছেন। সুতরাং আমিও ভালো আছি আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা নিয়ে। তো আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরার চেষ্টা করতেছি সেটি পাঠিয়েছে সেটি মূলত ভারত থেকে। আমি অমিত ভাই বলতেছি, আপনাদের সামনে ঘটনা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো আমি নতুন, তো আপনারা অবশ্যই সবাই মিলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাসাবাই চ্যানেলে আসতে পেরে আমিও খুব ভালো আছি, হ্যাপি আছি। তো আমি ঘটনাটি মূলত আপনার বাসাবার কাছে বাসাবার কাছে পাঠিয়েছিলাম। আপনার প্রথমত আপনার বাসাবার কাছে পাঠিয়েছিলাম যে একটা কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছিলাম। তো উনি বলল যে সরাসরি আমার কন্টেন্টে নাকি সবাইকে শোনাবে। তাই আমি ভয়েসেই ওনার সাথে কথা বলে ভয়েসে পাঠিয়ে দিয়েছি ঘটনাটি বাসাবার কমেন্ট বক্সে। তাই বাদশা ভাই আমাকে সেই কমেন্ট বক্সে ভয়েসে পাঠিয়ে দেওয়ার কারণে বাদশা ভাই অনেক হ্যাপি, আর এমনকি উনি খুবই ভালো চোখে নিয়েছে। তো আপনারা জানেন আমাকে কোন চোখে নিচ্ছেন, এমনকি ভালোবাসা দিচ্ছেন কতটুকু। তো সবাই বাদশা ভাই চ্যানেলে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ উনি কন্টেন্টটা ওনার নতুন হলো, ওনার চ্যানেলটা ওনার নতুন হলো, তবু ওনার চ্যানেল যে এই সুন্দর ঘটনাগুলি চলে, আসলে মূলত এটি মনোমুগ্ধকর একটি ঘটনা উনি বলে। তো আপনারা সবাই মিলে দোয়া করলে হয়তো বা ওনার চ্যানেলটা আরও হারিয়ে যেতে পারে। তো আমি বেশি কথা না বলে চলে যাব ওনার ঘটনার দিকে, আমার ঘটনার দিকে। তখন আমি প্রতিদিনের মতন আপনার কাজে যেতাম। 2002 সালে আমি আবার একজন প্রাইভেট স্কুলের মাস্টার ছিলাম। তাই আমি সেই টিচার হিসাবে আমি অনেক পড়াশোনা পোলাপাইনটা করাইছি। তো একদিন প্রায় সময় আমি আমার খালার বাড়ি যাইতাম আর আসতাম আমাদের বাড়ি থেকে। তো আমাদের বাড়ির থেকে আমার খালার বাড়ি প্রায় 15 কিলোমিটার রাস্তা দূরে। আবার মাঝখানে একটা নদী আছে, সেই নদীটা পার হয়ে আবার আপনার যেতে হয় এই আমার খালার বাড়ি। তো জানি না সেদিন কিসের জন্য জানি আমার খালা দাওয়াত দিছে, না সরি, আমার খালাতো ভাইয়ের বিয়ে ছিল রাত্রের বেলা। তো আমার খালাতো ভাইয়ের বিয়ে রাত্রের বেলা থাকার কারণে আমি মূলত আপনার সেদিকটা যেতেছিলাম। তো আমাদের এখান থেকে আমি সাইকেলেই রওনা দিয়েছিলাম। তো সাইকেলে রওনা দিয়েছিলাম প্রায় 5টার দিকে, 4টার দিকে রওনা দিয়েছিলাম। তো 8টার আগে আগে আবার ঘাটে যেতে হয়, না হয়তো আবার লাস্ট নৌকাটি পাওয়া যায় 8টা 5-এ। এরপর থেকে আর নৌকা পাওয়া যায় না সেখানে, 8টার পর আর সেখানে নৌকা পাওয়া যায় না। তো আমিও আমার সাইকেল নিয়ে, তখন গাড়ি ঘুড়ি বেশি একটা জোর ছিল না, মোটর বাইকের যুগ ছিল না। তো আমি আমার সাইকেলটাকে নিয়ে পাড়ায় পাড়ায় যাইতে যেতে, তো প্রায় নওগাঁর রাস্তা দিয়ে যেতেছিলাম। তো নওগাঁর রাস্তা দিয়ে যেতে যেতে আপনার দিয়ে যে আমার হাতে মাত্র আর 5 মিনিট টাইম আছে, না হতে নৌকা চলে যাবে। এরকমভাবে আপনার এই 5 মিনিট আমি 5 মিনিটে আমি আপনার এই নওগাঁর রাস্তা দিয়ে যেতে যেতে পাড়াইতে দেখি জামাই অনেক ক্লান্ত হয়ে গেছে। তো উঠলাম নৌকায়। নৌকায় ওঠার পরে আপনার আমার সাথে যা ঘটলো সেটি আপনারা শুনলে হয়তো বা অবাক হবেন। তো নৌকায় ওঠার পরে তো নৌকার মাঝি ভাই বলল যে আপনার কোথায় যাবেন। তখন আমি বললাম যে আমি যাব আপনার কালীচড়া বলে। তখন কালীচড়ার কথা শুনে মাঝি ভাই বলল, আপনি কালীচড়া যাবেন মানে এত রাত্রে কেন কালীচড়া? আর কালীচড়ার রাস্তায় তো শুধু যেতে গেলে বাঁশবাগানের ভিতর দিয়ে যেতে হয়, এছাড়া কালীচড়া যাওয়ার কোনো রাস্তা নেই। তখন এই কথাটা শুনে আমি বললাম, তা আপনি এইভাবে আটকে উঠলেন? বললো, হ্যাঁ আটকে উঠলাম কারণ একটাই, কারণ নওগাঁর রাস্তা দিয়ে যেতে গেলে বড় একটা দানব নাকি পড়ে, সেটা আমি জানি। তখন আমি বললাম আপনার যে আমি অমিত ভাই বললাম যে কেন
সেই নৌকার রাস্তায় দানব পড়ে, তখন আমি একটা মুচকি হাসি মারলাম আর বললাম যে গ্রামের মানুষ অশিক্ষিত থাকার কারণে হয়তো বা এই জিনিসটা বলছে। তখন এই কথাটা শুনে সেই লোকটি আমার দিকে খুব ক্ষেপে গেল আর বলল, তাহলে যাও, তোমরা যেটা মনে চায় সেটা করো গা। তখন সেই লোকটি বলল, তো সেখানে যাওয়ার উদ্দেশ্যটা কি? তখন আমি বললাম, সেখানে আমার খালাতো ভাইয়ের বিয়ে, তাই আমি যাচ্ছি। তখন বলল, তোমার খালাতো ভাইয়ের বিয়ে, তো তুমি দিনের বেলা আসলা না? তখন আমি বললাম, আমার স্কুল থাকার কারণে আমি রাত্রে বেলায় আসলাম। তখন এই কথা শুনে লোকটি আর কিছু না বলে আমাকে নৌকা বেয়ে বেয়ে নিয়ে গেল নদীর ওপারে। ওপারে নেমে আমি হ্যারিকেনটা জ্বালিয়ে আবারও আমি সাইকেলে বসে টানতে শুরু করলাম আমার সাইকেল আপন মনে। টানতে 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 সেই শিউলিতলার বাঁশ বাগানে নেচে যখন যাই, কাছাকাছি যখন যাই, তখন দেখতে পাই যেন আশপাশটা অনেকটা ঘুটঘুটি অন্ধকার। ঘুটঘুটি অন্ধকার বলতে আপনার যেন নিজের মতন করে সেজে উঠল সেই বাঁশবাগান। আর এরকমভাবে বৃষ্টি আসতেছিল, যেন মনে হচ্ছিল, আর বাস পড়তেছিল, মনে হচ্ছিল যেন পুরো আকাশ ভেঙে পড়বে আমার মাথায়। এরকম দেখে আমিও খুবই অবাক হতে থাকি যে সারে পথ আসলাম, আর একটু রাস্তা, প্রায় আর 4 কিলোমিটার রাস্তা পাড়ি দিলেই আমার খালার বাড়ি চলে যাব। এখন আমার সাথে এরকম হচ্ছে কেন? তখন এ কথা ভাবতে ভাবতেই আমি যাচ্ছিলাম, আর এই দিক দিয়ে যেন বাস যেন পড়ছে, যেন আকাশ ভেঙে বাস আমার মাথায় এসে পড়বে, এরকম লাগতেছিল। তো আমি এইভাবেই যেতে যেতে প্রায় বাঁশবাগানের ভিতরে ঢোকার সাথে সাথেই আমি দেখতে পেলাম যেন আমার গায়ের নোম নিজে নিজে দাঁড়িয়ে গেল। নিজে নিজে দাঁড়িয়ে গেল বলতে, তখন দেখলাম যে আমার সামনে বড় একটি কিছু একটা যেন আমার চোখের আড়াল দিয়ে আমার সাথে সাথে যেতেছিল। তো এসব দেখে আমি আরেকটু ভয় পেতে থাকি। আর আমি ভাবতে থাকি যে এসব কি হচ্ছে আমার সাথে। এই ভাবতে ভাবতে প্রায় আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করতেই থাকি। তো ওই জন্য আমার সাথে মজা করছে এরকম লাগতেছিল। তো আমি হঠাৎ করেই সে সময় ভয়ে কাঁদো কাঁদো অবস্থায় হয়ে গেছিলাম, আর আমার সমস্ত শরীর ঘেমে নিয়ে একসা অবস্থা। আর এদিক দিয়ে বৃষ্টি যে পড়তেছে, তারপরও আমার সারা শরীর ঘেমে নিয়ে একসা অবস্থা, আর ভিতর থেকে আমি গরম ফিল করতেছিলাম। তখনই আমি যেতে যেতে তখন দেখতে পাই যে দৈত্যের আকারের একটি মাকড়সা, মানে দৈত্যের আকারের একটি মাকড়সা যেন ঝাল বনে বনে সারে জঙ্গলে যেন ওনার নিজের একটি রাজত্ব করে নিয়েছে। দৈত্যের আকার মাকড়সা বলার কারণে একটি মাকড়সাটা আপনার সাধারণ মাকড়সাতে অনেকটাই সাইজে বড়। প্রায় যদি এটা আমি নাপ দিতাম, তাহলে প্রায় 3 থেকে 4 কেজি ওজন হতো সেই মাকড়সাটা। তাহলে বুঝতে হবে যে মাকড়সাটা কত বড়। এই কারণে আমি সেটাকে দৈত্যের আকারের মাকড়সার নাম দিয়েছি। তো এরকমভাবে যখন সামনে গেলাম, ঠিক তখনই আমি কিছু খেকশিয়ালের আওয়াজও আমার কানে ভেসে আসতে লাগলো। তো খেকশিয়ালের আওয়াজ শুনে আমার মনে আরেকটু ভয় বেশি লাগতেছিল। তো এই দিকটা ভয়ের ছুটে আমার যেন আপনার জামা কাপড় ভিজে যাওয়ার যুগ। তো এরকমভাবে আমি জামা কাপড় তো অলরেডি ভিজে গেছে, তারপরও যেন আমার ভয়ে আমি যেন কোনো কিছুই করতে পারতেছিলাম না। তখন যেন আমার কাছে ভয়টা একটু বেশি করে চেপে বসলো। তো হঠাৎই যখন আরেকটু আগালাম,
তখন দেখতে পেলাম, যেটা দেখে আপনারা হয়তোবা খুবই ভয় পাবেন আর খুবই কষ্টকর সেই ঘটনাটা। তখন দেখতে পেলাম একটি নেকড়ে যেন কিছু মানুষকে সেখানে বসে বসে খাচ্ছিল। সন্ধ্যার পরে নাকি আপনার সেই রাস্তা দিয়ে কোনো লোকজন যায় না বললেই চলে। তো নেকড়ে যেভাবে মানুষ খাচ্ছিল, যেন মনে হচ্ছিল যেন উনি আর খাদ্য গিয়ে আমি আঘাত করে ফেলেছি অলরেডি। তো নেকড়ে আমার দিকে দেখে এরকমভাবে তাকালো, আর আমি যেন খুবই ভয় পেতে লাগলাম। তো হঠাৎই সামনে দেখতে পেলাম যে অর্ধেক মানুষ আর অর্ধেক মাকড়সা রূপের সেই দৈত্য যেন আমার সামনে দাঁড়িয়েছিল আর বলতেছিল, আমি আজকে তোকে খাবো। আমি কতদিন হয়ে গেল জ্যান্ত মানুষ খাই না। তো এইসব ঘটনাটি এই বাঁশবাগানের এই রাস্তা দিয়ে আমি দেখতেছিলাম। তো মূলত বাঁশবাগানটা প্রায় 4 কিলোমিটার রাস্তা নিয়ে সেই বাঁশবাগান, আর এই বাঁশবাগানটা শেষ হলেই আমার খালার বাড়ি। যখন এই জিনিসটি আমি দেখতেছিলাম, খুবই ভয় পাইতেছিলাম। তো একে একে সেই অর্ধেক মানুষ আর অর্ধেক মাকড়সা রূপে সেই দানব যেন আমার দিকে মাকড়সা ছুঁড়ে ছুঁড়ে মারছে। তখন আমার হাতে তখন একটি ঝুলন্ত হেরিকেল ছিল, তাই আমি হেরিকেলটা আপনার যখন ধরে দেই, ঠিক তখনই যেন মাকড়সার জাল আমার কাছে আসতে পারে না, কারণ মাকড়সা তো জাল তো আপনার মূলত হেরিকেলের বাতের আগুন পড়লেই পুড়ে যায়। তো আমি এভাবে আল্লাহকে ডাকতেছিলাম আর বলতেছিলাম, হে আল্লাহ, আমাকে তুমি রক্ষা করো এসব জিনিসের থেকে। তখন যেন আমার পিছন পিছন সেই অর্ধেক রূপের মানুষ আর অর্ধেক মাকড়সা আমার পিছন পিছন যাচ্ছিল। তা আমার খালাতো ভাই অনেক সময় বলছিল যে এই নওগাঁর রাস্তায় নাকি অনেক কিছুই পরে, শিউলিতলার রাস্তা নাকি অনেক কিছুই পরে। তো এই শিউলিতলার নওগাঁর রাস্তাটা মূলত একদম কাছাকাছি, ঠিক একই রাস্তায়। তো যখন বলছিল, তো আমি ওদের কথা কখনো বিশ্বাস করতাম না। তখন দেখতে পাই আমার ঘড়ির কাঁটাতে প্রায় 12টা চুই চুই অবস্থা। তো এদিকটা আপনার আমি দেখতে পাই যেন চতুর্পাশ যেন নিজের মতন করে প্রকৃতি সেজে রয়েছে, আর সাথে সাথে ঘুটঘুটি অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো এদিকটা আপনার এই এদিক দিয়ে আবার আপনার চারপাশ যেন ঘুটঘুটি অন্ধকার, আর এদিক দিয়ে আবার আপনার দেখতে পেলাম যে দানবরূপী সেই মাকড়সাটি আমার পিছন পিছনই আসতেছিল আর বলতেছিল, দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। তখন আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি কে আর তুমি কেন বা আমার সাথে যাইবা? আমি একটু ভয় পেয়ে জিজ্ঞেস করতেছিলাম। তখন বলল যে, আমাকে তুই চিনবি না, আমি দানবী আর আমি মানুষ খেতে খুব পছন্দ করি, কারণ আমার এই রাস্তায় কোনো লোকজন আসতে আমি দেই না। তো এইসব ঘটনাগুলি যখন আমার সাথে একে একে ঘটতেছিল, তখন আমি খুবই আপসেট আর সাথে সাথে খুবই ভয় পাইতেছিলাম। তো ভয় যতক্ষণই পেতেছিলাম, তার চেয়ে বেশি আমি মানে এটার কাছ থেকে দূরে যেতে চেষ্টা করতেছিলাম, যেন আমি পারছিলাম না দূরে যেতে, যেন এটা আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। যখন এই সব কিছু একই সাথে একই দিনে আমার সাথে ঘটতেছিল, তখনই আমি দেখতে পেলাম সেই নিখলেও আসতেছে আমার দিকে তেড়ে আমাকে খাবে বলে, আর আমি এদিকটা সাইকেল বেদরুম চালাচ্ছি। তো সাইকেল বেদরুম চালাতে চালাতে একটা সময় আমার খুব হাঁপ ধরে, তখন আমি একটু জিরিয়ে নিব বলে একটু দাঁড়াই। ঠিক তখনই সেই দানবটা আমার কাছে গিয়ে বলে যে, তুমি আমাকে কেন নিবা না, আমিও তোমার সাথে যাব বিয়ে বাড়ির
ভোজ খেতে। তখন আমি বললাম যে, "তুমি বিয়েবাড়ির ভোজ খেতে যাবে মানে?" কয়, "হ্যাঁ, আমিও বিয়েবাড়ির ভোজ খেতেই যামু।" তখন সেই মেয়ে বলল যে, তখন আমি জিজ্ঞেস করলাম, "তুমি কে? আর তোমার এরকম অবস্থা কেন?" তখন সেই মেয়ে বলল যে, "আমার এরকম অবস্থা হওয়ার একটাই কারণ, কারণ সেটাও এই যুগের ছেলেদের জন্য আমার আজকে এরকম অবস্থা। ঠিক তোমার মতন কিছু যুবকই আমাকে এরকম অবস্থা করছে।" তখন সেই মেয়ে আরো সম্পূর্ণ ঘটনা বলে যে তারা তন্ত্র সাধনার জন্য আমাকে ব্যবহার করছে। তবে ওনারা তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করছে ঠিকই, কিন্তু আমাকে এরকম অবস্থায় ওরা রাইখা চইলা গেছে। তখন আমি বললাম যে, "তাহলে তুমি তাহলে তুমি এখানে কেন কিভাবে আসলা?" তখন সেই মেয়ে বলল যে, "এইখানে একটা সময় বড় একটি শ্মশান ছিল। তাই সেই শ্মশানে মরদেহ পুরাতো। তাই ওরা আমাকে আনলো ঘোরার উছিলায় আমাকে এনে এখানে এসব কাণ্ডগুলি ঘটালো।" তখন আমার মনে বুঝতে আর কোনো বাকি নেই যে এই মেয়ের সাথেও সেই একই ঘটনা সেই ছেলেরা করছে। তখন আমি পরের দিন পুলিশ নিয়ে গিয়ে সেই মেয়েকে সেখান থেকে উদ্ধার করি। আর সাথে, সাথে সেই মেয়ে বাড়ি কোথায় ছিল তাকে সেখানেই পাঠিয়ে দিই। তো এরপর থেকে আর আমি সেই রাস্তায় কখনো রাত করে আসিনি। কারণ সেদিনের ভয় আমার এখনো মনে আছে। তবে হ্যাঁ, সেদিন যখন আমাকে ছাড়ছিল না, প্রায় যখন হজরের আজান পড়ে যাবে ঠিক তখনই আমি আমার কানে ভেসে আছে হালকা ভারী বাতাসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনই আমি বুঝতে পারলাম হয়তোবা ভোরের আলো ফুটে আসলো। আমি বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম যে আমার খালাতো ভাই অলরেডি বিয়ে শাদী করে বউ নিয়ে বাড়ি চলে আসছে। তবে আমি হয়তোবা বিয়ের ভোজ খেতে পারিনি। তবে আমি সেদিন শুকর আলহামদুলিল্লাহ যে বেঁচে গেছিলাম, আল্লাহ তাআলা আমার সাথে ছিল বলে। তো এরপর থেকে আর আমি সেই রাস্তা দিয়ে কখনো আসিও না, যাইও না। তবে জানি না আমার ঘটনাটি কিরকম হয়েছে। আর আপনারা অবশ্যই বিশ্লেষণ করে সেই ঘটনার পরিবর্তী প্রেক্ষিত আপনারা দিবেন। এটা মূলত ২০০২ সালে ঘটে যাওয়া সেই ঘটনাটি বাসাবাই চ্যানেলে আমি বলতেছি। আর ভয়ের দিগন্তরে আমি বলতেছি। এইবার বাসাবাই বলি শেষ করে দেই তার নিজের ঘটনা। তো আমি যেতটুকু গাইস বুঝতে পারলাম যে ওনার ওনার সাথে যে ঘটনাটি ঘটেছিল, মেয়েটির সাথে সেই ঘটনাটি ঘটেছিল। তো এটি সম্পূর্ণরূপে এই ছেলেদেরই দোষ। কারণ উনার এই কালো জাদুর জন্য সেই মেয়েটিকে ব্যবহার করছে। ব্যবহার করে আমার মেয়েটিকে ফালায় রেখে চলে আসছে। তো সেই থেকে মেয়েটি এই দানবী হয়েছিল। তো জানি না দানবী হওয়ার কারণটা কি ছিল। তবে উনারা নাকি মুখে, মুখে যতটুকু শুনেছে ঠিক ততটুকুই আমার কাছে বলল। তবে আপনাদের কাছে আমার এটা জানার খুব ইচ্ছা যে আপনারা এই ঘটনাটি শুনে এবং এই ঘটনাটি শুনে কতটুকু বুঝতে পারছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। কার কোন মতামত এবং কার কিরকম মতামত সেটা আপনারা নিজেরাই বলে দিবেন কমেন্ট বক্সে। তবে ২য় নম্বর কথা আরেকটা এখানে আছে। তো সেই মেয়েকে চাইলে হয়তোবা বাঁচানো যাবে। কারণ সেই মেয়েটার ইচ্ছা করে এরকম হয়নি, সে ছেলেরাই বানাইছে। তো আপনাদের যেরকমই লাগুক না কেন এই ঘটনাটি, তো আশা করব আপনাদের যেন এই ঘটনাটি খুবই ভালো লাগে। তবে ঘটনাটি যে সুন্দর লেখা, তার তো সুন্দর কনটেন্ট উনি আমার কাছে উপহার দিয়েছে। তাই আমি ভাইকে জানাচ্ছি ধন্যবাদ, আর সাথে, সাথে ভালোবাসা অমিত ভাইকে। তো অমিত ভাই আপনার কাছে যদি এরকম ঘটনা আরো থাকে তো অবশ্যই আপনি পাঠিয়ে দিবেন। আমি আপনার বড় ফ্রেন্ড হয়ে গেলাম। আর আমার হয়তো চিন্তা আপনাদের বাকি নেই। তো আমি চলে যাচ্ছি। ঘটনা এ পর্যন্ত ছিল, যতটুকু লেখা ততটুকু আমি বলতে পেরেছি। তো আমি এবার আমার জায়গায় আমি চলে যাচ্ছি। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এটি আমি আশা, এটি আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা ঘটনাটি দেখেন তাদেরকে জানাচ্ছি আমার
আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন।